আড্ডার বিষয় শিক্ষাঙ্গনের ছাত্র শিক্ষক সম্পর্ক। আমাদের স্টুডিওতে দুইজন, একজন শিক্ষক আছেন, একজন ছাত্রনেতা আছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও উপপরিচালক ছাত্র কল্যাণ সিদ্ধার্থ শঙ্কর শাহ আছেন, তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপসম্পাদক ছাত্রলীগ এবং রুয়েট শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তহিদুর রহমান হিমেল। আমরা দেখেছি বিগত সময়গুলোতে বিভিন্ন শিক্ষাঙ্গনে এক ধরনের অস্থিরতা, মাঝে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে শিক্ষক এবং ছাত্র মুখোমুখি অবস্থান নিয়েছেন। আমরা যা দেখলাম রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 33 ক্রেডিট বাতিলের দাবিতে 14 এবং 15 সিরিজের শিক্ষার্থীরা যে আন্দোলন করে, পরবর্তী সে আন্দোলন তাদের দাবি মেনে নিলেও পারে শিক্ষকরা, সেখানকার শিক্ষক সমিতি তাদের পানিশমেন্টের দাবিতে মুখোমুখি অবস্থান এবং শিক্ষা কার্যক্রম থেকে বিরত ছিল। তারা পরবর্তীতে শিক্ষক দিবস 18 ফেব্রুয়ারি জোয়াসারের মৃত্যু দিবসে সে আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। পাশাপাশি দোষী শিক্ষার্থীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে, তদন্ত কমিটি গঠন হয়েছে। এই যে শিক্ষাঙ্গনে যে মাঝে মাঝে আমরা অস্থিরতা দেখি, শিক্ষক এবং ছাত্ররা মুখোমুখি অবস্থান নিচ্ছেন, এই অবস্থানে আসার কারণটা কি, যে এই অবস্থান আজকে তৈরি হলো এই কারণে? ধন্যবাদ আসলাম আব্দুল্লাহ। আমি যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাতে একটা স্টুডেন্ট এসএসসি ইন্টার পাস করার পরে সেই স্টুডেন্টটা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। তো আমরা ধরে নিতে পারি যে এই মিডিয়ার যুগে, এই ইন্টারনেটের যুগে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সাফিসিয়েন্ট ইনফরমেশন নিয়েই তারা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। তো যে কথাটা আসলো যে 33 ক্রেডিট, আমরা আসলে 2013 সাল থেকে আমরা এই 33 ক্রেডিটটা রুয়েটে আসলে আমরা চালু করি। তো আমরা তো আসলে কোনো স্টুডেন্টদেরকে তাদের একাডেমিক শিক্ষার মাঝামাঝি পর্যায়ে এই 33 ক্রেডিট চাপিয়ে দেয়নি। আমরা একটা নিউ সেশনকে ভর্তি করেছি, সেই সেশন থেকেই 33 ক্রেডিটটা আমরা চালু করেছি। এবং এই 33 ক্রেডিটটা সম্পর্কে আমি একটু ক্লিয়ার করি। আমাদের একাডেমিক সিস্টেমে কিন্তু 2টা সেমিস্টার মিলে একটা একাডেমিক ইয়ার হয় এবং প্রত্যেকটা সেমিস্টারে প্রায় 5টা করে কোর্সের পরীক্ষা আছে। তো 5টা 10টা, এবং ওই পরীক্ষাগুলোর পরে ব্যাকলগ পরীক্ষা দেওয়া যেতে পারে আবার 3টা। তাহলে মোট 13টা কোর্সের আমরা পরীক্ষা দিতে পারি। সেই 13টা কোর্সের পরীক্ষা দিয়ে 8টা কোর্সে পাস করলেই সে পরবর্তী ইয়ারে উঠতে পারবে। তো দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট যদি 13টা কোর্সে পরীক্ষা দেওয়ার পরে বা 13টা পরীক্ষা দেওয়ার পরে সে 8টা পরীক্ষাতে পাস করতে না পারে, তাহলে আমার কাছে প্রশ্ন যে এই যে গোল্ডেন এ প্লাস বা আমরা যে যে মানদণ্ডের ভিত্তিতে আমরা ইন্টারমিডিয়েট পাস স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি, তাদের আসলে মানদণ্ডটা মানে যথার্থতা কতটুকু আমি সেটা আসলে বুঝতে পারতেছি না। আসলে কি আমরা এসএসসি বা ইন্টার লেভেলে শুধু আমরা শিক্ষার কোয়ান্টিটি বাড়াইছি, নাকি কোয়ান্টিটির সাথে সাথে শিক্ষার কোয়ালিটি আদৌ বাড়ছে? এটা আমার কাছে সবসময় একটা প্রশ্নবোধক বিষয় মনে হয়। এবং এই যে নৈতিক শিক্ষার অভাব, আমি যে জিনিসটা বলতেছি যে একজন শিক্ষক বা একজন স্টুডেন্ট তাদের মধ্যে যে এই যে মুখোমুখি হওয়ার অবস্থানটা, এটা আসলে মিডিয়াতে যতটুকু আসছে বাস্তবতাটা আসলে ততটুকু নয়। যেহেতু আমি সেখানে উপপরিচালক হিসাবে দায়িত্ব পালন করতেছি, স্টুডেন্ট অ্যাডভাইজার। তো বিষয়টা হচ্ছে একজন ছাত্র কিন্তু তাদের দাবি দাবা নিয়ে আন্দোলন করবে, বিভিন্নভাবেই তাদের দাবি দাবা তারা পাস করবে। আমরাও যেহেতু প্রশাসনিক, আমরা কিন্তু একটা একাডেমিক স্ট্রাকচার, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন, আপনি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2টো সাবজেক্টে ফেল করলে আপনার রিয়াল লস হয়েছে। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম একটা একাডেমিক ব্যারিয়ার আছে। তো একটা স্টুডেন্ট একটা ইয়ার থেকে যদি অন্য ইয়ারে উঠতে চায়, সেখানে আসলে আদৌ মানদণ্ড একটা মানে ক্রাইটেরিয়া কি নির্ধারণ করে দেওয়া আদৌ উচিত কিনা কিংবা উচিত না, এটা আমি বুঝতে পারছি না। দাবিটা তো মেনে নিলেন, 18 তারিখে দাবি মেনে নিয়ে যেই আপনার শিক্ষক সমিতি যে দাবিতে নেমেছে, সেটা হলো যে যারাই আন্দোলনটা করছিল, যে শিক্ষার্থীরা, তাদের এটা আপনার এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আমি কথাটাতে আসতেছিলাম যে ছাত্ররা তাদের দাবি নিয়ে আন্দোলন করবে এবং হ্যাঁ, তারা অবরুদ্ধও করতে পারে। তারা শান্তিপূর্ণভাবে আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের বারান্দার সামনে বসেছিল। তো আন্দোলনের এক পর্যায়ে কিছু উশৃঙ্খল ছাত্র শিক্ষকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকম ধরনের কোনো ইয়ে নেই। কিন্তু যারা শিক্ষকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ফেসবুকে বা এই যে গণযোগাযোগ যে মাধ্যমগুলো আছে, সামাজিক মিডিয়া, সেই সকল মিডিয়াগুলোতে অকথ্য ভাষায় শিক্ষকদের নামে, প্রশাসনের নামে এই যে গালিগালাজ করা,
এই বিষয়গুলো তো আসলে আন্দোলনের মধ্যে পড়ে না। এবং একটা শিক্ষক কিন্তু একটা ছাত্রকে পড়াবে, তার ভুল ত্রুটি একটা ছাত্র তো অবশ্যই একটা শিক্ষকের সন্তানের মতো, তাকে ধমক দিবে, স্নেহ করবে, তাকে শিক্ষা দিবে, হয়তো বা এই ছাত্রটা অবাধ্য হলে তাকে বুঝাবে বা একাডেমিক প্রেশার ক্রিয়েট করে তাকে যেন আমরা সঠিক শিক্ষা দিয়ে একজন সুশিক্ষিত মানুষ হিসাবে সমাজে আমরা তাকে প্রতিষ্ঠিত করতে পারি। আমাদের শিক্ষকদের মধ্যে সবসময় কিন্তু একটা বিষয় থাকে, কিন্তু সেই ছাত্রটাই যখন আন্দোলনের নাম করে, এটা কিন্তু আসলে যে মাস আন্দোলনকারী সেই কাজটা করছে তা কিন্তু না। মানে আমাদের শিক্ষক সমিতির দাবি ছাত্ররা আন্দোলন করতে পারে, কিন্তু এর অর্থ এই না যে কতিপয় ছাত্র আন্দোলনের নামে একদম সরাসরি শিক্ষকদেরকে গালিগালাজ করবে। যেটা বলছিলেন যে শিক্ষার্থীরা তাদের দাবির জন্য যৌক্তিকভাবে আন্দোলনের পন্থা আছে, তারা আন্দোলন করতে পারে, তার সেটা অধিকার। কিন্তু আন্দোলনের নামে যে ধরনের অশালীন বক্তব্য, যেটা শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা করা যায় না, সে ধরনের অভিযোগ শিক্ষার্থীদের বিরুদ্ধে আসছে। কিন্তু এই যে পথ পরিক্রমা, যে সময় শিক্ষকদের এক ধরনের ছাড় ধর্মের মানসিকতা দেখতাম যে শিক্ষার্থীদের, এবং শিক্ষার্থীরাও শিক্ষকদেরকে এক ধরনের অনারের জায়গায় দেখতো, এই জায়গার সংকটটা কী জন্য তৈরি হলো? আপনি ছাত্র রাজনীতির সাথে আছেন, আপনি একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ধন্যবাদ। আমি স্যারের সাথে একমত পোষণ করি, তবে আপনার সম্মানিত উপস্থাপক প্রথমে যে কথাটি বলেছেন অস্থির অবস্থা, আসলে আমি মনে করি না এটা বিশ্ববিদ্যালয়ের কোনো অস্থির অবস্থা। এটা একটা সাময়িক সমস্যা বলা যেতে পারে বা সাময়িক সংকট বলা যেতে পারে। আমি অস্থির অবস্থা বলতে বুঝি সেই সময়টাকে 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করে, তখন আমাদের ছাত্রলীগ থেকে আমাদের ছাত্রলীগ সহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের শিক্ষার্থীদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছিল। ছাত্রদের, আমাদের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের গার্জিয়ানদের কাছ থেকে সরাসরি চাঁদা তোলা হয়েছিল। আমি সেই সময়ের আরও কিছু স্মৃতিচারণ করতে চাই। সে সময় দেখা যেত যে আমাদের ক্যাম্পাসে ছাত্রদলের কিছু বগাটে, তারা আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন, বোনরা এখানে পড়াশোনা করেন, তাদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। আমি সংকট বলতে বুঝি সেই সময়টাকে যখন ছাত্রদল তাদের অযৌক্তিক কিছু দাবি 2001 থেকে 2005 সালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রস্তাব করে, এবং বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন সেই দাবিকে অযৌক্তিক মনে করে যখন তাদের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, তখন তারা প্রশাসনিক বিল্ডিংয়ে ভাঙচুর করলো। আমি অস্থিরতা বলতে বুঝি সেই সময়টাকে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন পূর্বকালীন সময়, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য ঘটনা ঘটেছে ওখানে ছাত্রদল এবং শিবিরের ক্যাডাররা যখন প্রশাসনিক ভবনে ককটেল হামলা চালালো, সাধারণ শিক্ষার্থীদের উপরে ককটেল হামলা চালালো। আমি একটি বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা বলতে বুঝি সেই সময়টাকে। আপনি বলেছেন যে ছাত্র এবং শিক্ষক যে সম্পর্কের যে সংকট, সেটা কেন হচ্ছে? রুয়েটে ছাত্ররা সকাল 8টা থেকে ক্লাস করে, 5টা পর্যন্ত তারা টানা ক্লাস করে, মাঝখানে হয়তো 40 মিনিটের একটা বিরতি থাকে। আমাদের সম্মানিত শিক্ষকগণ তারাও ক্লাস নেন, ক্লাস নিয়ে চলে যান, কিন্তু মাঝখানে তাদের ভিতরে যে একটি আত্মীয়তার কিংবা পিতার সাথে সন্তানের যে সম্পর্ক, সেই সম্পর্কটা তো আমাদের শিক্ষকদের সাথে ছাত্রদেরও হতে পারত, কিংবা বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হতে পারত। কিন্তু সেই সম্পর্কটায় একটি সংকট থেকে যাচ্ছে, কারণ আমাদের শিক্ষার্থীরা টানা ক্লাস করে তাদের রুমে ফিরে যাচ্ছেন, আমাদের শিক্ষকরাও তাদের ক্লাস নিয়ে তাদের বাড়িতে ফিরে যাচ্ছেন, কিন্তু তাদের মাঝে যে আরও একটা সম্পর্কের বিষয় থাকে বা মনস্তাত্ত্বিক একটি যোগাযোগ বা কমিউনিকেশনের বিষয় থাকে, সেই জায়গাটাতে একটা সংকট আছে। স্যারের আরেকটা কথার সাথে আমি একটু দ্বিমত পোষণ করব। এই কারণে স্যার বলেছেন যে কোয়ালিটি বাড়ছে কিনা সিজিপিএর সাথে সাথে। রুয়েটে কিন্তু সিজিপিএ দেখে ভর্তি করা হয় না, অবশ্যই তাকে সিজিপিএ উচ্চধারী হতে হবে এবং একাডেমিক সেখানে একটি ভর্তি পরীক্ষা দিতে হয়। তার মানে শুধুমাত্র সিজিপিএ দেখিয়ে কিন্তু কেউ এখানে চান্স পাচ্ছেন না। সবাই এখানে ভালো ছাত্র এবং মেধাবী ছাত্র, দুটো বিষয়ই আছে। সেকেন্ডলি, কিছু কিছু বিভাগ আছে সেখানে আপনি দেখবেন যে একটি সাবজেক্টে হয়তো 25 জন 30 জন করে ফেল করছে। স্যার হয়তো আমার সাথে অবশ্যই দ্বিমত পোষণ করবেন না, কারণ এটা একটি ডকুমেন্টেড বিষয়। তো 30-40 জন ফেল করার এই ব্যর্থতাটা কি আপনি শুধুমাত্র শিক্ষার্থীকে দিবেন, যাদেরকে আপনি ভর্তি পরীক্ষার মাধ্যমে যাচাই করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ে? তাহলে আমি আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাইবো যে একটা জিনিস বলা হচ্ছে, তখন আন্দোলনের সময় বলা হচ্ছিল যে 33 যেটা ক্রেডিট,
আপনার যদি কোনো কোনো প্রতিষ্ঠান মানে বিভাগ আছে যে বিভাগে আপনার ল্যাব এবং পরীক্ষা নিতে পারেন যথাসময়ে, তারাও এই সময়ের ভুক্তভোগীটা তারা পরবর্তীতে তাদের সেশন ফেল করছে, যে তারা যদি ল্যাব এবং পরীক্ষা পরবর্তী সেশনে যদি তারা না করতে পারে, এখানে তো আপনার প্রশাসনের একটা ঘাটতি থেকে যায় যে তারা কি জন্য ল্যাব এবং পরীক্ষা ঠিক মতো নিতে পারলো না। এ প্রসঙ্গে বলতে গেলে একটু আগে থেকে টানতে হবে, সেটা হচ্ছে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা মৌলবাদী রাজনীতির চর্চা করে তাদেরকে আমি কখনো দেখিনি তারা ফেল করে ক্যাম্পাসে থেকে যেতে হয়েছে। একটা বিষয় লক্ষ্য করুন, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই যেই বিশ্ববিদ্যালয়ে এমএস করার জন্য কোনো মিনিমাম আপনার রিকোয়ারমেন্টস লাগে, একাডেমিক রিকোয়ারমেন্টস, যে আপনার সিজিপিএ 3 হতে হবে। এমনকি বুয়েটেও কিন্তু এমএস করার জন্য কোনো মিনিমাম রিকোয়ারমেন্টস নেই। বিষয়টা এমন হচ্ছে যে রুয়েটের ছাত্র রুয়েটে এমএস করতে পারছে না, তাকে বুয়েটে গিয়ে এমএস করতে হচ্ছে। বিষয়টা এমন হচ্ছে 2.98 পাওয়ার রুয়েটের একজন ছাত্র রুয়েটে এমএস করতে পারছে না, কিন্তু বরেন্দ্র ইউনিভার্সিটি পার্শ্ববর্তী, আমি অবশ্যই একটু স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, তবুও আমি বলবো তারা যেহেতু অন্য বিশ্ববিদ্যালয় থেকে এসে এমএস করছে, তারা 3 পেয়ে এমএস করছে রুয়েটে, কিন্তু রুয়েটের একটা ছাত্র যে 2.98 পেল সে কিন্তু এমএস করতে পারছে না। এবং এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে প্রশাসনের ভেতর হোক বা প্রশাসন নিয়ন্ত্রিত হয় এমন কোনো পোর্শন হোক, তারা চায় যে ছাত্র রাজনীতির উপরে একটা বড় ধরনের একটা নিয়ন্ত্রণ আনতে এবং তাদেরকে একটা অপদমন করতে। আমরা মনে করছে যে 33 ক্রেডিটের মতো একটা বাধা ধরা নিয়ম যদি দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো ছাত্ররা চাপে থাকবে। তাদের কাছে এই একাডেমিক চাপের থেকে আমার কাছে মনে হয়েছে তাদেরকে রাজনৈতিকভাবে আরও কীভাবে স্থবির করে দেওয়া যায় সেই বিষয়টিও আমি বলবো না প্রশাসনের অংশের কেউ করছে, তবে প্রশাসন নিয়ন্ত্রিত হয় এমন কোনো অংশের এটা মোটিভ হতে পারে। আমরা শিক্ষাঙ্গনে দেখছি যে অস্থিরতা না থাকলে একটা গতিশীলতা আছে, এর ভিতর যে আস্থার সংকট শিক্ষক এবং শিক্ষার্থীদের ভিতরে বলা হয় যে মনস্তাত্ত্বিক একটা দূরত্ব তৈরি হয়েছে। এটা দুই দিক থেকে, শিক্ষকরা আগের মতো সেভাবে ক্লাসমুখী ক্যাম্পাসমুখী বা শিক্ষার্থীদেরকে যত্ন সহকারে পড়াবে সেটার একটা ঘাটতির কথা বলা হচ্ছে। আর এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন যে আপনার যেখানে আপনার প্রতিষ্ঠানের একজন মেধাবী শিক্ষার্থী 3.5 না পেলে মাস্টার্সে ভর্তি হতে পারছে না, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সে যোগ্যতা সম্পন্ন, অবশ্যই যোগ্যতা সম্পন্ন, তারা 2.98 পেয়ে ভর্তি হচ্ছে। এক ধরনের ইনজাস্টিস আমরা লক্ষ্য করি। এই ইনজাস্টিস থেকে তো এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়। এই ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নেন না, কিন্তু আপনারা শিক্ষার্থীদের যে সংকটের জায়গা এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? আমি একটু আগে বিষয়টা ক্লিয়ার করি, যে ভর্তি পরীক্ষার বিষয়টা আসছে, ভর্তি পরীক্ষার বিষয়টা আমরা তো ভর্তি পরীক্ষা দিয়ে অবশ্যই মেধাবীদের নিচ্ছি। তো একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে আমরা যেহেতু ভর্তি পরীক্ষার খাতাগুলো দেখি, যেমন এইবারও আমাদের 350 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে রিটেন এক্সাম, সেখানে 105 নাম্বার তুলতে পারেনি এইরকম স্টুডেন্টের সংখ্যাই কিন্তু ম্যাক্সিমাম। এখন আমার কথাটা হচ্ছে যে এসএসসি কিংবা ইন্টার লেভেলে যারা ওই যে পড়াশোনা করে আসতেছে, আমরা তো আর ছাত্র যারা এসএসসি বা ইন্টার পাস করতেছে তাদেরকেই ভর্তি নেব, নতুন করে তো আর কাউকে আমরা ভর্তি নিতে পারবো না বা আমরা আলাদাভাবে ছাত্র ক্রিয়েট করে আনতে পারবো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন, যেমন আমি যদি 5 বছর আগের ভর্তি পরীক্ষার কথা বলি, তখন ভর্তি পরীক্ষা দিয়ে যে হারে নাম্বারটা আসতো, যেমন আমি এই 2012 সালের ভর্তি পরীক্ষাতে আমি দেখেছি যে ভর্তি পরীক্ষা দিয়ে নাম্বার প্রায় তখন 600 নম্বরের পরীক্ষা হতো, তো 600 নম্বরের মধ্যে 450, 500, সব 350 এরকম নাম্বার পেতে দেখছি। কিন্তু এখন এই যে নাম্বারটা উল্লেখযোগ্য হারে কমে যাওয়া এবং ফেল করা শিক্ষার্থী চলে আসে, আমি বলতেছি 2টা গোল্ডেন এ প্লাস পাওয়া, অর্থাৎ সে সমস্ত সাবজেক্টগুলোতে 80-র উপরে নাম্বার পাইছে ইন্টারমিডিয়েটে। এবং এই যে এতটা নাম্বার পাওয়ার পরে ভর্তি পরীক্ষা দিয়ে 350-র মধ্যে 105 তুলতে না পারা, তার পরবর্তীতে তো আপনারা জানেন যে ফেল করা স্টুডেন্ট দিয়ে আমাদের এই ইয়েটা পূরণ করতে হয়েছে। তা আমি বলতেছি যে মেধাবী, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা অধিকতর কম মেধাবীদের মধ্যে আমরা যাচাই বাছাই করতেছি। এটা তো আপনার দীর্ঘদিনের একটা প্রক্রিয়ার ফলে যে ফলটা পাচ্ছেন, আমি মনে করছি যারা মেধাবী আছেন আরো ভালো কিছু করতে পারবেন, তাদের ক্ষেত্রে একটা ইনজাস্টিস করা হচ্ছে না, যে তাদেরকে কিভাবে এগিয়ে নেবেন সেটা দেখছেন। আমি যে জিনিসটা বলতেছি যে আমি তো এই যেমন 2014 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষাটা, এটা কিন্তু বাংলাদেশের একটা বহুল আলোচিত একটা প্রবলেম, যেই পরীক্ষাতে নাকি সমস্ত কোয়েশ্চেনগুলি আউট হয়ে গেছিল। তা আমি যখন রুয়েটের ভর্তি পরীক্ষার সময় গোল্ডেন এ প্লাসকে নির্ধারণ করে দিচ্ছি, তাহলে তো ওই কোয়েশ্চেন আউট করে যারা পাস করতেছে শুধু তারাই কিন্তু রুয়েটে অ্যাপ্লাই করতে পারতেছে।
অথচ একটা স্টুডেন্টের যদি 4 পাওয়া থাকে অর্থাৎ সে যদি কোশ্চেন নাও পেয়ে থাকে অর্থাৎ তার রেজাল্ট খারাপ হয়ে গেছে, কিন্তু সে ভালো জানে, সে তো রুয়েটে পার্টিসিপেট করতে পারতেছে না। সেই সংকট এখন বিষয়টা হচ্ছে যে ভর্তি পরীক্ষাটা আছে, আমরা যে ভর্তি পরীক্ষাটা নিয়েছি, এই ভর্তি পরীক্ষার মধ্যে যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে মেধাবী, আমরা কি মনে করতে পারি না যে যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে তারা মেধাবী, কিন্তু তাদের থেকেও মেধাবী ছাত্ররা ছিল, শুধু ব্যারিয়ারের কারণে তারা পার্টিসিপেট করতে পারেন। সেরকম স্টুডেন্টও তো থাকতে পারে না, সেটা অবশ্যই থাকতে পারে। তো আমি যে জিনিসটা বলতেছি যে এই যে ছাত্র শিক্ষক সম্পর্ক, এইখানে একটা বিষয় হচ্ছে গিয়ে যে আমি যেহেতু প্রশাসনের দায়িত্ব পালন করি, আজকেও একটা দুর্ঘটনা ঘটছে যেটা আমরা এক্সপেক্ট করি না প্রশাসনের দায়িত্ব থেকে। আমাদের একটা ক্যাফেটেরিয়া আছে, এই ক্যাফেটেরিয়াতে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সোসাইটি বিভিন্ন সময় প্রোগ্রাম করে। আমরা কিন্তু এই ক্যাফেটেরিয়াটা নিয়মতান্ত্রিক একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। অ্যাপ্লিকেশনটা আমি সুপারিশ করে দেওয়ার পরে ক্যাফেটেরিয়ার একজন প্রশাসক আছে, ওই প্রশাসকের কাছে অ্যাপ্লিকেশনটা যায়, প্রশাসক তারপরে এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করে দিচ্ছে। অথচ আজকে 14 আর 15 সিরিজের কিছু ছাত্র তারা 16 সিরিজের স্টুডেন্টদের সাথে বসে গল্প করবে বা তাদের সাথে পরিচিত হবে, তারা কিন্তু আর প্রশাসনে অ্যাপ্লিকেশন দিচ্ছে না। এটা কিন্তু এই যে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলোকে ভায়োলেট করে যাওয়া এবং এত বড় উদ্ধত্ততা প্রদর্শন করা বিশ্ববিদ্যালয়ে এসে, এগুলো কিন্তু আসলে আমি মনে করি নৈতিক অবক্ষয় ছাড়া এবং অতিরিক্ত দুঃসাহসিকতা ছাড়া এইরকম ধরনের ইউনিভার্সিটি রুলস এবং রেগুলেশনকে আমি 33 ক্রেডিট থাকলো কিংবা থাকলো না, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, আপনি কি জানতেন না যে 33 ক্রেডিট না পেলে আমি পাস করতে পারবো না? যেটা বললেন যে শিক্ষার্থীদের মাঝে এখন আইন ভাঙা যে প্রবণতার কথা আমরা লক্ষ্য করছি, এর পাশাপাশি এক সময় ছিল শিক্ষকদেরকে শ্রদ্ধার জায়গাটা তৈরি হতো, তারা কিভাবে পাঠদান করছে তার উপর যেমন তৈরি হতো, তার শিক্ষার্থীদের ভিতরে কি ধরনের আন্তরিকতার সাথে পাঠদান দিচ্ছে, অনেকগুলো প্যারামিটার মিন করতো। কিন্তু আরো একটা বিষয়কে আমি ছোট্ট বিষয় শেষ করি, যে ছাত্র শিক্ষক সম্পর্কটা আমাদের স্টুডেন্ট এই তহিদুর রহমান হিমেল একটা কথা বলেছে যে আসলে স্টুডেন্টরা আসে, তারা ক্লাস করে চলে যায় ক্লান্ত। আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা শিক্ষকরাও কিন্তু ক্লান্ত, কারণ আমরা কিন্তু একটা ক্লাস যখন নিতে যাই আমরা রাত্রে বসে পড়াশোনা করে আমরাও অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকি। যেটা বলবো সেটা হলো পাঠ্যক্রম, যেটা আমি বলতেছি, আমার প্রশ্নটা শেষ করি যে ছাত্রদেরকে আমাদের এখানে 10:30 থেকে 10:50 20 মিনিটের একটা ব্রেক থাকে। সেই 20 মিনিট ছাত্ররা যেমন ব্রেক নেয়, শিক্ষকরাও ব্রেক নেয়। আবার ছাত্ররা 1:20 থেকে 3টা পর্যন্ত একটা লাঞ্চ ব্রেক নেয়, সেই ব্রেকটাতে কিন্তু শিক্ষকরাও খেতে যায়। এই যে বাকি সময়টা তারা কিন্তু শিক্ষকরা যেমন ক্লাসে ব্যস্ত থাকে, ছাত্ররা ব্যস্ত থাকে। ছাত্ররা যদি এই সময়টুকু ক্লাস করে টায়ার্ড হয়ে যায়, তাহলে কিন্তু এতটুকু বুঝতে হবে যে শিক্ষকটা ক্লাস নিতে আসছে রাত্রে পড়াশোনা করে না ঘুমিয়ে, সেও কিন্তু এতক্ষণ ধরে ক্লাস নিয়ে সে নিজেও কিন্তু ক্লান্ত না। যারা না খেয়ে না ঘুমিয়ে যারা ক্লাস নেয় শিক্ষার্থীদের, তাদের প্রতি একটা শ্রদ্ধার জায়গা আমরা লক্ষ্য করি। কয়েকটা ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু একসময় আমরা দেখতাম যে শিক্ষকদের ভিতরে যে শ্রদ্ধার জায়গাটা অটোমেটিকভাবে শিক্ষার্থীদের ভিতরে তৈরি হতো। কিন্তু বিগত সময়গুলোতে দেখা গেছে যে শিক্ষার্থীরা যোগ্য, যে শিক্ষকটা যোগ্য, নিয়োগ পাওয়ার জন্য যোগ্য, তাকে নিয়োগ না দিয়ে দলীয় বিবেচনায় এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হচ্ছে যে আসলে পাঠ্যক্রম বা মেধার বিকাশের কোনোভাবেই যোগ্য না। এর প্রভাব কি শিক্ষাঙ্গনে পড়ছে? আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত আছেন, আপনি তথ্য প্রযুক্তি বিষয়ক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপসম্পাদক, আপনি ছাত্রলীগের রুয়েট শাখার সাধারণ সম্পাদক ছিলেন, আপনার এই বিষয়টা ভালো করে আপনি অবগত। দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগের যে বিষয়টি আপনি বলেছেন, আমি সেই বিষয়টির সাথে একমত পোষণ করি না। এই কারণে পোষণ করি না, আপনি বিএনপি জামাত যখন সরকারে গঠন করেছিল তখন আপনি জেনে থাকবেন যে তারেক রহমানের সেই হাওয়া ভবনে ছাত্র দলের নেতাদের ডেকে নিয়ে রাতের বেলা বিসিএস এর কোশ্চেন দিয়ে তারপরে তাদেরকে বিভিন্ন ক্যাডার, প্রশাসনিক ক্যাডার, পুলিশ ক্যাডার বানিয়ে বিএনপি কি রাজনৈতিক অঙ্গনের বাইরে নাকি? সরি, এটা বিএনপি কি রাজনৈতিক অঙ্গনের বাইরে? না, আমি শেষ করছি। জি, কিন্তু আমাদের এই বর্তমান যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যে রাজনৈতিক দর্শন, তার যে রাজনৈতিক চর্চা, সেখানে আপনি দেখবেন কোনো জায়গাতে আপনি বিসিএস পরীক্ষা দেখেন, সেখানে কিন্তু কোনো ধরনের দলীয়করণ নাই। আপনি যে কোনো অফিসিয়াল আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারকে দেখেন, তিনি তো কোনো রাজনৈতিক অঙ্গনে ছিলেন না, তারপরেও তাকে তো আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি তাকে যোগ্য মনে করেছেন, মহামান্য রাষ্ট্রপতি তাকে যোগ্য মনে করেছেন। কাজেই দলীয় বিবেচনার বাইরে শেখ হাসিনার সরকার দেশ রাষ্ট্র চালায়, এই কারণে একজন অরাজনৈতিক মানুষ হয়েও কিন্তু তিনি
একটি বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর হয়েছেন। আমি এখানে একটি বিষয় অ্যাড করি, এটা আসলে যে জিনিসটা বলতে আপনি বোঝাচ্ছেন যে রাজনৈতিক বিবেচনায়, বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জানি যে 1 থেকে 7 এর মধ্যে থাকতে হবে, এটা একটা কন্ডিশন অলরেডি সরকার থেকে চলে আসছে বা বিশ্ববিদ্যালয় রুলস থেকে আসছে। এবং রুয়েটের কিন্তু একটা ট্রেডিশন আছে যে 1 থেকে 3 বা 4 পর্যন্ত হলেই কেবল তারা শিক্ষকতার জন্য সিলেকশন পায়। তো আমার মনে হয় যে আমার রুয়েটে, আমি তো এখানে দীর্ঘ 5 বছর ধরে শিক্ষকতা করতেছি, আমার মনে হয় আমাদের রুয়েটে 171 জন টিচার ফিল্ডে আছে আর কিছু টিচার বাইরে আছে। আমি তো 171 জন টিচারের মধ্যে 5 জনও খুঁজে পাই না যারা 1 থেকে 3 বা 4 পজিশনে ছিল না। তো আমার মনে হয় না যে যে ছেলেটা 4টা ফার্স্ট ক্লাস পেয়ে 1 থেকে 4 পজিশন করে শিক্ষক হয়েছে, তার যোগ্যতা নিয়ে হয়তোবা কারো বাচনভঙ্গি ভালো না, হয়তোবা কারো উপস্থাপন করার ক্ষমতা ভালো না, কিন্তু তার নলেজ নিয়ে বা একাডেমিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠতে পারে, আমার মনে হয় না এরকম ধরনের কোনো ঘটনা আছে। কিন্তু আমরা রাজনৈতিক যে মানে সংস্কৃতির কথা বলছি, যে রাজনৈতিক সংস্কৃতির এত সংকট কি জন্য? প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যায় যে আপনার পাঠ্যক্রমের ভিতরে খুব বেশি জটিলতা রয়েছে, না কি কারণটা যে শিক্ষার্থীদের মাঝে 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 অসহিষ্ণু ভাব যেটা আমরা লক্ষ্য করি? আসলে অসহিষ্ণু যেই একটি সেন্টিমেন্ট ছাত্রদের মধ্যে আছে, এটা আসলে আপনি রাজনৈতিক বিবেচনা দিয়ে এটাকে মূল্যায়ন করতে পারবেন না। বিষয়টি হচ্ছে পুরোপুরি সামগ্রিক আমাদের যে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, সেই জায়গাটি থেকে আপনাকে এই বিষয়টি মূল্যায়ন করতে হবে। আপনি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত কিন্তু যে মুসলমান সে ইসলাম ধর্ম বই পড়ে, যে হিন্দু তার হিন্দু ধর্ম বই পড়তে হয়, সেখানে মার্কস পেয়ে তার পাশ করে তারপরে উঠতে হয়। তাই বলে কিন্তু আপনি বলবেন সেই ছেলে যদি পরবর্তীতে ঘুষ খায় বা ডাক্তারি করতে গিয়ে সে যদি ভুলভাল অপারেশন করে, আপনি কিন্তু বলতে পারেন না সে ধর্ম বই পড়ার কারণে সে ঘুষ খায়, কিংবা ধর্ম বই পড়ার কারণে সে হয়তো ভালো ডাক্তার হইতে পারে না। কাজে এই কোন খারাপ পরিস্থিতির জন্য কোন কারণটি দায়ী, সেটি আপনার আগে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। রাজনীতি যে এই মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী সেটা আপনি বলতে পারবেন না। একজন দিনমজুর যখন একজন ডাক্তারের কাছে গিয়ে তার যে ভিজিট, সেখান থেকে 100 টাকা পর্যন্ত রেহাই পায় না। আমরা দেখি যে বিভিন্ন সংকটের সময় ছাত্র নেতারা একটা ভালো ভূমিকা রাখে, কিন্তু যেটা সাংস্কৃতিক যে জাগরণ, সাংস্কৃতিক যে সচেতনতা বা সমাজ সচেতনতা, এই ধরনের কারিকুলাম বোধহয় এইসব সিলেবাসে সব প্রতিষ্ঠানে সব খুব কম মেনটেন করা হয়। আচ্ছা, এই জিনিসটা আমি একটু অ্যাড করি। রুয়েট কিন্তু একটা বিশুদ্ধ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। বিশুদ্ধ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হওয়ার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, আর্টস সব সংস্কৃতি একসাথে থাকে। এখানে কিন্তু এই জিনিসটার একটু ল্যাকিং আছে, বিশেষ করে যে সাংস্কৃতিক চর্চাটা, এটা একটু একটু করে এখন হচ্ছে। কিংবা আগে তো এটা ইনস্টিটিউট ছিল, তার আগে কলেজ ছিল। এই যে বিবর্তনের ধারা, সেটাতে কিন্তু বিশ্ববিদ্যালয় হয়ে গেলেও যে একবারে সঠিক বিশ্ববিদ্যালয়ের যে অ্যাটমসফিয়ার, যেটা স্টুডেন্টরা উপভোগ করে থাকে, যেমন আমিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করে আসছি, সেই সঠিক অ্যাটমসফিয়ারটা কিন্তু রুয়েটের কিছুটা সংকীর্ণতা এটা আছে। এখন আমি যে জিনিসটা বলতেছি যে রাজনীতিকভাবে যে ঘটনাটা আপনি বারবার সংজ্ঞায়িত করতেছেন, রাজনৈতিক অস্থিরতা, সবচেয়ে মজার একটি বিষয় বলি আমি, যে এই আন্দোলনটা কিন্তু একবার 2014 সালে হয়েছিল। তখন এই তৌহিদুর রহমান হিমেল সেক্রেটারির দায়িত্বে ছিলেন এবং সাধারণ ছাত্ররা আন্দোলনটাকে মাস আকারে নেওয়ার চেষ্টা করে 33 ক্রেডিট বাতিলের দাবিতে। তখন কিন্তু 33 ক্রেডিটকে বহাল রাখার জন্য ওরা কিন্তু তখন ওই আন্দোলনটার বিরুদ্ধে ছিল, মোটামুটি বলা যায়। আমি একটু দ্বিমত পোষণ করব। তো আমি যে জিনিসটা আমি শেষ করি জিনিসটাকে, তো এই যে 33 ক্রেডিট বাতিলের একটা আন্দোলন ওই 2014 সালে হয়েছিল। তো এই 2014 সালে 33 ক্রেডিট বাতিলের আন্দোলন হওয়ার পরেও এটা কিন্তু স্থগিত হয়ে থেমে গেছে। তারপর আবার আমরা 2016-তে দেখছি। এই ব্যাপারে কিছু বলতেন, 2014-তে আপনারা যে আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। না, এই জায়গাটার সাথে আমি পুরোপুরি দ্বিমত পোষণ করি। এই কারণে ছাত্রলীগ কখনোই আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়নি, বরং আমার কাছে মনে হয়েছে প্রশাসন সে সময় যদি যারা ছাত্র প্রতিনিধি আছে তাদের সাথে আলোচনা করে যদি একটি সিদ্ধান্ত নিত, তাহলে সিদ্ধান্তটা হয়তো আরো ফ্রুটফুল হতে পারত। আমাদের অবস্থানটা ছিল এরকম, আমরা সেই সময়টাকে অবজার্ভ করেছি, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যে কোনটা ভালো হবে কিংবা মন্দ হবে। যেহেতু তার আগে আমাদেরকে প্রশাসন এই বিষয়ে অবগত করেনি, এই 33 ক্রেডিট সম্পর্কে আমাদের সাথে আলোচনা বা অন্য ছাত্র প্রতিনিধি বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদের সাথে আলোচনা না করেই কিন্তু তখন 33 ক্রেডিটটা তারা নতুন করে একটি আইন তৈরি করে।
যেই কারণে আমাদের সেই পরিস্থিতি অবজারভেশন করতেও কিন্তু আমাদের একটু সময় লেগেছে যে যে আলোচনার কথা বললো যে কখনোই নি সেই সময় সেই আলোচনার পরবর্তীতে এই আন্দোলন 2016 সালে দেখতে পাচ্ছে, কিন্তু তারপরে সংকট নিয়ে বিষয়টা আমি কিন্তু সংকটটা আমি শেষ করি। আমি একটা প্রশ্নের আগে জবাবটা দিয়ে নিই। তো আমরা কিন্তু তখন এই যে 2014 সালে যে আন্দোলনটা হয়েছিল, যেটা স্থগিত হয়ে গেছে, তো স্থগিত যখন হয়ে গেছে তখন আমরা কারা 33 ক্রেডিট অর্জন করতে পারেনি তাদের একটা লিস্ট আমরা নিয়েছিলাম প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে কোথায়, সেখানে আমরা 33 জন স্টুডেন্টকে না 32 জন 32 স্টুডেন্টকে আমরা আইডেন্টিফাই করেছিলাম, যারা ওই সব ডিপার্টমেন্ট মিলে, অর্থাৎ টোটাল রুয়েটের যে আমার 750 স্টুডেন্ট আছে সেই 750 স্টুডেন্টের মধ্যে 32% তারা 33 ক্রেডিট অর্জন করতে ব্যর্থ হয়েছিল। এবং আমরা সেই 32%কে আমরা আবার ডেকে নিই আমাদের কনফারেন্স রুমে। সেই কনফারেন্স রুমে ডেকে নেওয়ার পরে দেখা গেছে যে 32%-এর মধ্যে অনলি 2% পলিটিক্যাল ফেসেস, অর্থাৎ ডিরেক্ট পলিটিক্সের সাথে জড়িত। 30% কিন্তু পলিটিক্সের সাথে জড়িত না, কিন্তু শিক্ষার্থী তো বটে। আমি যে জিনিসটা বলতেছি যে একজন স্টুডেন্ট পলিটিক্স করলেই যে তার 33 ক্রেডিট অর্জিত হবে না, বা এই জিনিসটার সাথে গোলানোর কোনো ইয়ে নেই। এর কারণ হচ্ছে গিয়ে এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেই যে আমাদের 16 সিরিজের যাদের আমরা ক্লাস শুরু করছি, রুয়েটের একটা সিস্টেম কিন্তু 15 দিন ক্লাস করার পরে তার ভর্তি আর বাতিল হবে না। তো 15 দিন ক্লাস করার পরে যদি ভর্তি বাতিল না হয়, তারা কিন্তু এই ভর্তিটাকে বজায় রেখে তারা আবার পরবর্তী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রুয়েট ছেড়ে চলে যায়। এবং অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে আমার জানা মতে গতকালকে সে আমার সাথে 2টা স্টুডেন্ট বললো, স্যার আমরা তো 15 দিন ক্লাস করে ফেলছি, আমাদের ফ্যামিলি থেকে এরকম একটা প্রেশার আছে যে আমরা মেডিকেলে পরীক্ষা দেব। তো এই যে স্টুডেন্টগুলো প্রায় 150 স্টুডেন্ট এভাবে চলে যায়। আবার যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে ব্যর্থ হচ্ছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় বা তাদের যে ডেজায়ার ইনস্টিটিউট আছে সেখানে পরীক্ষা দিয়ে তারা ভর্তি হতে পারছে না, তারা কিন্তু আবার এখানে এসে ক্লাস কন্টিনিউ করছে। এবং যখনই কন্টিনিউ করছে ওই যে তাদের একটা সেমিস্টার পরীক্ষা দেওয়া হচ্ছে না, এবং পরবর্তীতে তারা খেয়ে হারিয়ে ফেলতেছে, এবং খেয়ে হারিয়ে তারা বলতেছে তাহলে আমাদেরকে তুলে দাও। কিন্তু আমরা বরাবর লক্ষ্য করছি যে আন্দোলনের প্রেক্ষিতে যেটা বলা হচ্ছিল আপনাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে যে ক্ষমা চাইতে হবে, শিক্ষার্থীরা আমি যতটুকু জানি যে আপনার হলো ক্ষমা চেয়েছে, মৌখিকভাবে ক্ষমা চেয়েছে, সে ক্ষমা গ্রান্ট করা হয়নি। শিক্ষার্থীদের অনেকে বলছে যে আপনারা যে আন্দোলনটা করলেন এটা 13 এবং 14 সিরিজে 14 এবং 15 সিরিজের শিক্ষার্থীর জন্য, কিন্তু যে ক্লাস বর্জন করা হলো এখানে সব শিক্ষার্থীরা ভুক্তভোগী, এইটাকে আপনি কিভাবে করে মূল্যায়ন করবেন? আর এই বিষয়ে প্রথমে আমি ইমের পাখি জানতে চাইবো যে আপনারা কীভাবে করে দেখবেন শিক্ষকদের যে মনোভাব, যে পড়া শিক্ষক 14 এবং 15 সিরিজের শিক্ষার্থীর জন্য 13 দিন ধরে শিক্ষার্থীদের এক ধরনের জিম্মি অবস্থার ভিতরে রাখলো, এরকম পরিস্থিতিকে আপনি শিক্ষকদের কাছে কামনা করেছিলেন? শিক্ষকদের রুয়েটের ছাত্ররা কিন্তু অধিকাংশ শিক্ষার্থী যথেষ্ট সাব্যস্ত, এবং আমাদের শিক্ষকরা এই জায়গারই অধিকাংশই আমাদের এই জায়গার ছাত্ররা। তো সেই জায়গাটা থেকে আমি বলবো এই বোঝাপড়াটাতে কোনো সংকট থাকার কথা ছিল না, কিন্তু তারপরেও কিছু বিষয় আছে যেগুলো হয়তো শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে সেই সংকটগুলো তৈরি হয় না। হঠাৎ করে যখন একটা জিনিস আপনি ইম্পোজ করে দিবেন কারোর উপরে, তখন সে মানসিকভাবে নিতে পারবে না। হঠাৎ করে একটা সেটা তার জন্য ভালো হোক কিংবা খারাপ হোক সেটা বুঝে ওঠার আগেই সে হয়তো নিতে পারবে না, বা এটার বিরুদ্ধে একটা রিয়াকশন দেখাবে। সেই জায়গাটা থেকে এখানে আপনি আন্দোলনে দেখবেন যে 3টা পার্ট আমি মনে করি। এক, প্রশাসন, যেহেতু প্রশাসনের কাছে শিক্ষার্থীরা দাবি জানিয়েছে, শিক্ষার্থী একটা তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। পরবর্তীতে প্রশাসনের কাছে শাস্তির জন্য শিক্ষার্থী যারা তারা বলছেন যে বেয়াদবি করেছে বা এরকম অশালীন আচরণ করেছে, শিক্ষক সমিতি প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। এখানে কিন্তু ছাত্রলীগ কোনো আলাদা পার্ট হিসেবে আসেনি না, ছাত্রলীগ এখানে সংশ্লিষ্ট না, এটা শিক্ষার্থীর পুরোপুরি। এখন যেহেতু অধিকাংশ দাবি শিক্ষার্থীদের দাবি যে বিষয়টা এরকম হলে ভালো হয়, সেক্ষেত্রে যেহেতু ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়েই সংগঠন এবং তাদের অধিকার রক্ষাই সর্বপ্রথম তারা কাজ করবে, তারা কিন্তু প্রশাসনের কথা মেনে চলবে এরকম কিছু না। শিক্ষার্থীদের ভালো মন্দ সেটাই দেখা কিন্তু তাদের প্রথম দায়িত্ব। সেই জায়গাটা থেকে ছাত্রলীগ এখানে কোনো আলাদা পার্ট না, তারা সাধারণ শিক্ষার্থীদের ভালো মন্দ যেভাবে হবে সেভাবেই তারা তাদেরকে নেতৃত্ব দিবে, সহযোগিতা করবে। তো এখানে পরবর্তীতে আমরা দেখলাম যে শিক্ষক সমিতি তারা একটা অভিযোগ জানিয়েছেন। আমি মনে করি যে ওই অভিযোগের ক্ষেত্রে আপনি কতটুকু জানেন না, শিক্ষার্থীরা বলছে যে আমরা মৌখিকভাবে ক্ষমা চেয়েছি, আমরা লিখিত দিতে গেছিলাম কিন্তু সে লিখিত দেওয়া যায় না। আপনার কাছে বিষয়টা আসছে কিনা আমি জানি না, একটু যদি আপনি ক্লিয়ার করতেন। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে 2টা বিষয়ই দেখেছি। কিছু
শিক্ষার্থীর তাদের অশালীন অশ্রাব্য কিছু কথাবার্তা বা পোস্ট সেগুলোও দেখেছি। আবার শিক্ষার্থীরা যে ভিসি স্যারের কাছে মানে সকল শিক্ষকের যিনি প্রতিনিধি একটি বিশ্ববিদ্যালয়ের সবারই অভিভাবক যিনি মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, তার কাছে কিন্তু হাত জোর করে বিনয়ের সাথে আমি এটাও শুনেছি বিভাগে প্রত্যেকটা বিভাগে তার বিভাগে তারা এবং প্রত্যেকটা বিভাগের যারা বিভাগীয় প্রধান আছেন তাদের কাছে গিয়েও কিন্তু তারা ক্ষমা চেয়েছে শিক্ষার্থীরা, যে আমাদের আন্দোলনের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, বা আমরা তো এরকম আন্দোলন করে সবসময় অভ্যস্ত নই, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আমাদের সম্মানিত শিক্ষকগণ যারা আছেন তারা যাতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আপনাদের 18 তারিখে যে আন্দোলনে যখন আপনারা সাময়িক স্থগিত করলেন, তো আপনারা 21 দিনের এটা টাইম লাইট আপনারা বলতে আপনারা হলো রুয়েট শিক্ষক সমিতির কথা বলছি, অর্ধেক সময় পার হয়ে গেছে। আপনারা এই যে ক্ষমা চাওয়ার যেটা আপনারা ফর্মাল হইতে নাহলে ইনফর্মাল হইতে তারা ক্ষমা চেয়েছে, এই ক্ষেত্রে শিক্ষকরা কোনো উদারতা দেখিয়ে যে এই সংকট নিরসনে ধাবমান হবেন না আপনারা কঠোরতম শাস্তির নিদর্শন প্রতিষ্ঠা করবেন? আমি বলতেছি আমাদের এখানে কোনো সংকট চলতেছে না, যারা আন্দোলন করতেছে তাদের প্রতি শিক্ষকদের কোনো ধরনের ক্ষোভ নেই। এটা খুবই সাধারণ সমস্যা তো বলা যায়। আমি বলতেছি এটার কোনো ধরনের সংকটই আমার মনে হয় না এখন রুয়েটে চলতেছে, রুয়েট স্মুথলি রানিং। কিন্তু আমি যেটা বলতেছি যে এখানে তো মানে 100% শিক্ষার্থী নির্দোষ, আমি বলে দিচ্ছি। কিন্তু যে স্টুডেন্টরা ব্যক্তিগতভাবে ফেসবুক বা সামাজিক মিডিয়াতে তার নিজস্বভাবে সে গালিগালাজ করে দিছে, এটাকে তো আন্দোলনের অংশ হিসাবে ধরা যায় না। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনারা কতটুকু মানে শিক্ষকদের কাছে কতটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি আশা করতে পারেন? দোষী অবশ্যই তো দোষী, যারা একজন শিক্ষককে সম্মানী শিক্ষককে অশালীন ভাষায় ফেসবুক গণমাধ্যমকে ইউজ করে তারা করেছে, তারা তথ্য প্রযুক্তি আইনে মামলা করতে পারতো, কঠোরতম অবস্থানেও যেতে পারতো, তারা যেটা করছে। কিন্তু আমাদের শিক্ষক এবং শিক্ষার্থী বান্ধব যে পরিবেশের কথা বলছি, সেক্ষেত্রে কতটুকু ক্ষমাসুন্দর দৃষ্টি ওইসব অভিযুক্ত শিক্ষার্থীরা আশা করতে পারে? আর আপনাদের আহ্বান কি থাকবে একজন ছাত্র নেতা হিসেবে? দেখুন, আমাদের একটি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী থাকেন দে আর অ্যাডাল্ট এনাফ, তো কোনটা ডিসেন্ট কিংবা কোনটা ইনডিসেন্ট সেটা বোঝার জন্য। এবং আইনের ভাষায় একটা কথা আছে, ইগনোরেন্স ক্যানট বি এ ডিফেন্স। কেউ বলতে পারে না যে আমি এটা এত বড় একটা বেয়াদবি করার পর যে আমি এটা বুঝতে পারিনি এটা বেয়াদবি ছিল নাকি এটা সভ্য শালীন আচরণ ছিল। তো যারা আসলে এই ধরনের আচার আচরণে অভ্যস্ত বা এই ধরনের বেয়াদবি অশালীন কিংবা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে যায় না এরকম আচার আচরণ যারা করে, কিংবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উগ্র বক্তব্য দিয়ে যারা বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এটা তো ছাত্রলীগ এখানে তো কোনো ধরনের দ্বিমত পোষণ করেনি। দ্বিমত পোষণ করেছে ওই জায়গাটায় যেখানে সাধারণ শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ হয় না। যদি এরকম কিছু হয় যে শুধুমাত্র যারা আন্দোলন করেছে শুধুমাত্র সেইটার রেস্ট নিতে গিয়ে যদি কারো বিরুদ্ধে ব্যবস্থা না না এটা কিন্তু আসলে আমি প্রথমেই ক্লিয়ার করতেছি, ওনার জায়গাটা বলছে তার অবস্থান সেই জায়গাটিতে যেহেতু ছাত্রলীগও এটার পক্ষে ছিল এই আন্দোলনে, যেহেতু অধিকাংশ শিক্ষার্থীর আন্দোলনের ছাত্রলীগ সব পক্ষে থাকবে, এটা ছাত্র সংগঠনের পক্ষে থাকবে, এটা খুব সহজ। তো সেই জায়গাটা থেকে ছাত্রলীগ অবশ্যই চাইবে না যে কোনো নিরীহ নির্দোষ কেউ এই জায়গায় পরিস্থিতির শিকার হোক, কিন্তু এরকম নজির কিন্তু আছে। যে মানে যে ইয়ার কথা বললেন যে কোনো কোনো ক্ষেত্রে যে দোষী ব্যক্তিকে পানিশমেন্ট দিতে যে অনেক সময় নিরপরাধ ব্যক্তিরা আসলে আমরা ফারার হয় না এটার এরকম ধরনের ঘটনা না ঘটার সম্ভাবনাই 100% যে কোনো নির্দোষ ব্যক্তিকে। কারণ এইখানে যেমন এই কয়দিন আগে একনেকে একটা রুয়েটের, আপনারা জেনে থাকবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রুয়েটের শিক্ষাগত অবকাঠামো এবং শিক্ষার মান উন্নয়নের জন্য প্রায় 340 কোটি 13 লাখ টাকার একটা বিশাল বাজেট দিয়েছে। তো এই বাজেটটা পাস হওয়ার পরে আমি যে কমন রুমে একটা স্টুডেন্টের দেখলাম যে আসলে রুয়েটের বিল্ডিংগুলো কীরকম হবে সেটা স্টুডেন্টদেরই ঠিক করা উচিত। পোস্টার আমি ওই পোস্টার কিন্তু স্ক্রিনশট আমি রেখেছি, আমি ইচ্ছা করলে মানে আমি তাদের আমি একটা ভিন্ন প্রসঙ্গে যাব না আমি শেষ করি যে স্টুডেন্টদের কতটুকু আসা উচিত, এটা মানে স্টুডেন্টদের এরকম ধরনের লাইমলাইটে বা এরকম ধরনের মানে চিন্তা ভাবনা আদৌ থাকা। আমি আপনার মাধ্যমে একটু প্রশ্ন রাখতে চাচ্ছি আর কি, যে সেখানে একটা স্টুডেন্ট লিখতেছে যে রুয়েটের বিল্ডিংগুলো কীরকম হবে এটা স্টুডেন্টদেরই ঠিক করা উচিত, আমার তো লাল কালারের বিল্ডিং পছন্দ। তো টিচাররা বিল্ডিংয়ের নকশা তৈরি করে আগে স্টুডেন্টদের কাছে রিপ্রেজেন্টেশন দিবে, যদি স্টুডেন্টরা পছন্দ করে এই বিল্ডিংকে তাহলে এই বিল্ডিং রুয়েটে হবে, না হলে রুয়েটের স্টুডেন্টরা কী ব্যবস্থা নেবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এরকমভাবে যে উস্কানিমূলক। এখন প্রশ্নটা হচ্ছে আপনি এখানে পড়াশোনা করতে আসছেন,
রুয়েটের একটা ইঞ্জিনিয়ারিং সেকশন আছে, সেখানে একটা প্ল্যান পাস হচ্ছে বা তারা তাদের মতো কাজ করতেছে। এখন এইখানে একজন ছাত্র, আপনি তো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আমার জানা মতে আর কি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন আপনি, তা আপনাকে দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কয়টা বিল্ডিং করছে বা আপনার মতামত কয়বার নিয়েছে আমি তো জানি না আর কি, এগুলো আমিও পড়ছি। তো এইরকম ধরনের ফেসবুকে যখন বিষয় আসে যে ছাত্ররা কোন পর্যায়ে চলে যাচ্ছে, যেটা বলছিলেন যে আমাদের শিক্ষার্থীরা মাঝে মাঝে ভাবুক হয়ে অনেক কিছু করতে যাচ্ছে, কিন্তু মূল জায়গা যেটা, যে দাবিগুলোতে কথা বলা দরকার ছিল সেই জায়গাতে অনেক ভাবনায় ভাবুকতা দেখছি। এই বিষয়টা কি বলবেন? আচ্ছা, যে শিক্ষার্থী মানে এই ধরনের পোস্ট দেন ফেসবুকে, তিনি হয়তো কোনো রাজনৈতিক সংগঠনেরও নেতৃত্ব বা প্রতিনিধিত্ব করেন না। তিনি যেহেতু ছাত্র সংসদের কোনো ভিপি বা জিএসও নন, তিনি কোনো শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করেন, এটা তার ব্যক্তিগত মূল্যায়ন। এবং এই ধরনের বিচ্ছিন্ন কোনো মতামত আমি মনে করি না দিস শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। এটা সার্বজনীন কোনো মন্তব্য হিসেবে গ্রহণ করা যাবে না, ঠিকই বলেছেন। কিন্তু আমরা দেখি যে আমাদের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, আমি চুয়েট বলি, কুয়েট বলি, যেসব প্রতিষ্ঠান আছে, তার চেয়ে রুয়েটের ক্ষেত্রে বিভিন্ন সময় বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটে। রুয়েট প্রতিষ্ঠান কোনো একটা সমস্যা দেখা দিলে রুয়েট বন্ধ ঘোষণা হয়। আমরা পার্শ্ববর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই অবস্থা দেখি না। বলা যায় যে প্রশাসনিকভাবে রুয়েট অনেক দুর্বল অবস্থানে আছে। কথাটা কতটুকু সত্য? আমার মনে হয় না যে প্রশাসনিকভাবে রুয়েট কোনো দুর্বল অবস্থানে আছে। আর বন্ধ করে দেওয়ার বিষয়টা এরকম না। বন্ধ করে দেওয়ার বিষয়টা আসলে রুয়েট দেখা যাচ্ছে যে বৃহস্পতি শুক্র দুদিন এমনি ছুটি থাকে রুয়েটের। তো দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি এইরকম মানে ক্লেশের ঘটনা ঘটে এবং মাঝখানে বৃহস্পতি শুক্র চলে আসে, তখন হয়তো বা একদিন হাতে রেখে আমরা 2-3 দিনের জন্য ওইটাকে একটু মানে স্টেবিলিটি পর্যায়ে নিয়ে আসার জন্য করে। তো আমরা তো মনে করি যে সারা বাংলাদেশে যখন পেট্রোল বোমা হামলা হচ্ছিল এবং সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যখন এমনকি পার্শ্ববর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কোনো বিভাগে ক্লাস হয়নি, আমরা কিন্তু আমাদের রুয়েটে স্মুথলি ক্লাস নিয়েছি প্রত্যেকটা বিভাগে। আমরা কিন্তু রুয়েটের বাস বন্ধ করে দিছি, যেহেতু বাসগুলোকে বাইরে বের করা যাচ্ছিল না, কিন্তু আমরা কিন্তু ছাত্ররা অটোতে করে এসেছে, অটোতে করে এসে কিন্তু আমাদের রুয়েটের সুন্দর একাডেমিক সিস্টেম ছিল। এবং আমরা বলি যে বিগত 3 বছর আগেও যেখানে রুয়েটের একটা সেশন জটের মানে পরিমাণ ছিল প্রায় 1.2 ইয়ার, অর্থাৎ যেখানে 4 বছরে পাশ করার কথা সেখানে প্রায় 5 বছর 2 মাসের কাছাকাছি লেগে যেত। এটা কিন্তু আমরা আমাদের এই যে আমরা 12 সিরিজের ক্লাস শুরু করেছিলাম মার্চ মাসে, আমরা কিন্তু 12 সিরিজের 7th সেমিস্টার এর পরীক্ষার ডেট দিয়েছি। আমরা কিন্তু হয়তো আমরা আশা করছি মে থেকে জুনের মধ্যে আমরা 12 সিরিজকে বের করে দেব। অর্থাৎ আমরা কিন্তু এই সেশন জটটাকে মাত্র 3 মাস বা 2 মাসের ব্যবধানে নিয়ে আসতে পারছি। তো আমরা যদি ক্লাসই বন্ধ করে দিয়ে রাখি, আমরা যদি বারবার ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে রাখি, তাহলে আমরা এরকম সেশন জটটা কমালাম কিভাবে? না, রুয়েট প্রশাসন মানে তার সেশন জট সহ যেসব টেকনিক্যাল সমস্যা সেটা সমাধানের জন্য বিভিন্ন আন্তরিক এবং উদ্যোগী ভূমিকা পালন করছেন। আমরা রাজনৈতিক অঙ্গনে বা শিক্ষাঙ্গনে দেখি যে বলা হয় যে গণতান্ত্রিক পরিবেশের অনেক অভাব। শিক্ষক যেসব ছাত্র রাজনীতি করেন যারা, তারা ঠিকভাবে তার আদর্শের চর্চা করতে পারছে না। তার পাশাপাশি যেটা হলো সমাজের বিভিন্ন সময় যে আলামত আমরা দেখতে পাই, অস্ত্রের ঝনঝনানি, বিভিন্ন শিক্ষাঙ্গনের সন্ত্রাস, বিভিন্ন রাজনৈতিক দলের ক্লাশ, এর পাশাপাশি যে গণতান্ত্রিক যে পরিবেশ, সেই গণতান্ত্রিক পরিবেশ এখন ঠিকভাবে আমরা চর্চা করতে পারছি না, যেটা স্বাধীনতার পূর্ববর্তী সময় ছিল, 80-র আগেও ছিল। সেই পরিবেশটার অনেক সংকটের কথা মানুষ মাঝে মাঝে বলেন, এটা কতটুকু সত্য? আপনি আজকে একটি সংবাদ নিশ্চয়ই দেখে থাকবেন, কক্সবাজারে শিবিরের একজন ক্যাডার, তিনি একজন ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন এবং তিনি প্রত্যাখ্যান করার পর তাকে কুপিয়ে উপর্যুপরি জখম করে। তো আমি মনে করি এই ধরনের সংগঠন যারা এই ধরনের ছাত্রদেরকে যারা পৃষ্ঠপোষণ করে, যারা এই ধরনের যেই সংগঠন এই ধরনের শিক্ষার্থীদের পৃষ্ঠপোষণ করে এবং যাদেরকে পেলে রাখে, সেই ধরনের সংগঠন যদি একটি ক্যাম্পাসে থাকে, তাহলে সেই ক্যাম্পাসের স্বাভাবিক যে ইকোসিস্টেম বলা যায়, একাডেমিক ইকোসিস্টেম, সেটা কিন্তু নষ্ট হয়। এবং অস্ত্রের ঝনঝনানি বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, আপনি যদি 2001 সালের দিকেও তাকান, তখন দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন ধরনের বড় বড় শীর্ষ সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করত। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিনা এই ধরনের শীর্ষ সন্ত্রাসী সবাইকে শাস্তির আওতায় এনেছেন। এবং বাংলাদেশে আজকে আপনি বলতে পারবেন না কোনো শীর্ষ সন্ত্রাসীর নাম, সবাইকে আইনের আওতায় এনেছেন। এমনকি আজকে আপনি দেখবেন যে কক্সবাজারের একজন মাননীয় সংসদ সদস্য বদি সাহেব, তাই কিন্তু কারাগারে কাস্টডিতে যেতে হয়েছে। আজকে আপনি টাঙ্গাইল সদর আসনের এমপি, এটা সরকার তো আন্তরিকতার সাথে কাজ করছে এবং সে সক্ষমতা দেখাচ্ছে, কিন্তু আপনাদের ছাত্র যারা মানে ছাত্র প্রতিনিধি আছেন, যারা ছাত্র সংগঠনের সাথে জড়িত আছেন, তারা শিক্ষাঙ্গনে যে গণতান্ত্রিক পরিবেশের কথা বলা হচ্ছে, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলে শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে মাঝে যে দূরত্বতা সৃষ্টি হয়েছে,
এই দূরত্বটা অনেকাংশে ভুল বোঝাবুঝি জায়গাও যদি বলি সেটা অনেকাংশে কমে আসে, কিন্তু বলা হয় যে সেই গণতান্ত্রিক পরিবেশটা ঠিকমতো চর্চা করতে পারছে না, ছাত্র সংসদের কথা আসছে, ছাত্র প্রতিনিধিদের কথা আসছে, এই যে গ্যাপটা আছে, গ্যাপটা পূরণের কথা বলছিলাম। বাংলাদেশ ছাত্রলীগ কখনোই একটা সেই অটোক্র্যাটিক স্টাইলে চলে না। বাংলাদেশ ছাত্রলীগ সকল ছাত্র সংগঠনের সাথেই সহাবস্থানে রাজি, যারা স্বাধীনতার সপক্ষে, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুকে, জাতির জনক বঙ্গবন্ধুকে যারা জাতির জনক হিসেবে মানে, যারা বাংলাদেশের সমস্ত প্রগতিশীল ছাত্র আন্দোলনকে সমর্থন করে, যারা কিনা মৌলবাদের রাজনীতিতে বিশ্বাস করে না, এমন সকল ছাত্র সংগঠনের সাথে কিন্তু তারা সহ অবস্থানে রাজি আছে। ছাত্রলীগ কিন্তু গণতান্ত্রিক চর্চা করে বলেই আজকে ছাত্রলীগ একটি বর্তমান যে সরকার ক্ষমতা আছে তার একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, সেখানে কিন্তু দেখবেন ছাত্রমৈত্রী কিংবা জাসদ তারা কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বা কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। কাজেই ছাত্রলীগ যদি সেই ছাত্রদলের সন্ত্রাসীদের মতো সেই সন্ত্রাসীদের ভূমিকায় যেত, তাহলে কিন্তু এই সমস্ত সংগঠন তারা কিন্তু গণতান্ত্রিক চর্চার আওতায় আসতো না। ছাত্রলীগ একাই হয়তো মাঠে থাকতো, অন্য কোনো ছাত্র সংগঠন থাকতো না। কিন্তু আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি জনাব সাইফুর রহমান সোহাগ এবং সম্মানিত সাধারণ সম্পাদক জনাব SF জাকির হোসেন, তারা স্পষ্ট ভাষায় বিভিন্ন সময় বলেছেন যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের যে কোনো শক্তি, মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে এমন যে কোনো ছাত্র সংগঠনের সাথে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই সহাবস্থানে একটি ক্যাম্পাসে থাকতে পারে। কিন্তু যারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, কিংবা এখানে আমাদের রাষ্ট্রের যেই মূলনীতি সেই মূলনীতির সাথে সাংঘর্ষিক যে সমস্ত ছাত্র সংগঠন যা বলছিলেন যে ছাত্রলীগ তার আদর্শের রাজনীতি করে, আদর্শের সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করবে না। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেটা দেখি যে শিক্ষক এবং শিক্ষার্থী একসাথে মিলে আন্দোলন, মানে এক কাঁধে কাঁধ মিলার বিষয়টা না, আদর্শের জায়গা থেকে, দাবির জায়গা থেকে আন্দোলন সংগ্রামে শিক্ষক এবং শিক্ষার্থী একসাথে ছিল। ইভেন কি অন 11-এর সময় যেটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষার্থীদের একসাথে আন্দোলন, যৌক্তিক দাবির প্রতি আসার একটা মনোভাব ছিল। আজকে এই জায়গায় এই আস্থার জায়গাটা অনেক বেশি কমে গেছে। যোগ্য কথাটা বা ঠিক দাবিতে সবাই কথা বলেন না, অনেকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন শিক্ষার্থীদের, যে বিষয়ের সাথে আমি সরাসরি সম্পৃক্ত হতো না। এই বিষয়গুলো কাটিয়ে উঠতে এবং শিক্ষাঙ্গনে যেটা পরিপূর্ণ যে শিক্ষার পরিবেশ, গবেষণার যে পরিবেশে ফিরিয়ে আনতে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে এক ধরনের সহাবস্থান বা এক ধরনের আন্তরিকতা নিয়ে সবাই মিলে এগিয়ে যাওয়া, শিক্ষাটাকে এগিয়ে নেওয়া, প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়া, এই ধরনের কাজ করার জন্য কি ধরনের কাজ আমাদের এখন করা দরকার, কি ধরনের উদ্যোগ আমরা নিতে পারি? আসলে আমি কতগুলো বিষয়কে, যেহেতু আমি একটু মানে রুলস এবং রেগুলেশনের বিষয়ে আমি সবসময় একটু মানে থাকি, সচেতন থাকি। আমি মনে করি যে একজন, এই যে আপনি যে 111-এর কথা বলেছেন, আমি কিন্তু সেই 111-এর যে নিউটন স্যার এবং মলয় স্যারদের নেতৃত্বে যে মিছিলটা ছিল, আমি কিন্তু সেই মিছিলে ছিলাম। এবং সেখানে কিন্তু আমাদের যে ছাত্রদের যে ন্যায্য অধিকার, অর্থাৎ কিনা যে সেনাবাহিনীর মাধ্যমে যে ছাত্রদেরকে নির্যাতন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা কিন্তু সরাসরি সেটাকে প্রতিবাদ করেছিলাম। এবং গোটা বাংলাদেশের যে ছাত্র সমাজ ছিল, তখন আমরা ছাত্র প্রায় শেষ মাস্টার্স পড়তেছি আমরা, তো আমাদের ছাত্র তো শেষ পর্যায়ে, আমরা তো ওই দাবিটাতে সোচ্চার ছিল। এবং আমার পায়ে কিন্তু এখনও সেই রাবার বুলেটের দাগ লেগে আছে আর কি। তো আমি যে কথাটা বলতেছি যে আমরা রাজনীতি দেখেছি, আমরা রাজনীতি যে অঙ্গন, সেই রাজনীতির অঙ্গন থেকে আগে রাজনীতির অঙ্গনগুলো ছিল দাবি ভিত্তিক, এবং সেই দাবিগুলো ছিল আউট অফ একাডেমিক। কোনো বলে গণমানুষের দাবি ছিল। এখন কিন্তু ছাত্রদের দাবিগুলো একাডেমিক। আমি পড়বো না, গণমানুষের দাবি, যে লোকটা নিজের দাবি করতে পারে, নিজের অধিকারের জন্য কথা বলতে পারে না, সে ব্যক্তি কোনোদিন আপনার গণমানুষের কথা, সাধারণ মানুষের কথা বলতে পারবে না। তো আমি যে জিনিসটা বলতেছি যে ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট, সে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি কোনো বড় ছাত্র নেতার কথা বলি, তারা কিন্তু এই যে একটা ফিজিক্স ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যারা ছাত্রত্ব নষ্ট হয়ে গেছে যাদের, তারা কিন্তু অনেক বড় নেতৃত্বে থাকার পরেও এই যে একটা রুলস, একাডেমিক রুলস, যে আমি এতটা পরীক্ষায় পাশ করতে পারবো, এতটাই করতে পারবো, তারপরে আর আমাদের হবে না, ছাত্র তো থাকবে না, যে ভ্যালিডিটিটা, এই বিষয়টার প্রতি কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান যতক্ষণ না পর্যন্ত তার একাডেমিক রুলকে সঠিকভাবে এক্সিকিউট করতে পারবে। আপনি কিন্তু আজকে এই যে বহির্বিশ্বের যদি আপনি তালিকার দিকে তাকান, ইউনিভার্সিটির র্যাঙ্কিং, আপনি কিন্তু বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে ওই র্যাঙ্কিংয়ের মাঝে খুঁজে পাবেন না। অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রুলস যদি সঠিকভাবে এক্সিকিউট করা না যায়, তাহলে আমি মনে করি না সেই বিশ্ববিদ্যালয়টার থেকে আসলে সঠিকভাবে
একটা মানুষকে আমরা বের করতে পারবো। আমরা অনুষ্ঠানের পর শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের দুজন সম্মানিত অতিথি সিদ্ধার্থ শঙ্কর শাহ, সহকারী অধ্যাপক, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উনি ওই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ছাত্র কল্যাণ ছিলেন। তহিদুর রহমান হিমেল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এবং রাজশাহী রুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক। দুজনকে বরেন্দ্র টিভির পক্ষ থেকে শিক্ষাঙ্গনে ছাত্র শিক্ষক সম্পর্ক বিষয়ক আলোচনা আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষাঙ্গনে শিক্ষক এবং ছাত্রের সম্পর্কটা কি হবে, কোন ধাঁচে থাকবে, এই বিষয়ে কথা বললেন আমাদের দুজন সম্মানিত অতিথি। আমরা আমাদের জাতি হিসাবে এগিয়ে যেতে গেলে শিক্ষাকে এগিয়ে নিতে হবে, আর শিক্ষাকে এগিয়ে নিতে গেলে শিক্ষক শিক্ষার্থী দুজনকে নিয়েই আমাদের শিক্ষাঙ্গনের জাগরণ, শিক্ষাঙ্গনের উন্নয়ন ঘটাতে হবে। রুলস যেমন থাকবে তার পাশাপাশি এই রুলস রেগুলেশনগুলো যেন শিক্ষা বান্ধব হয়, শিক্ষার্থী বান্ধব হয়, শিক্ষকরা যেন শিক্ষার্থীদের জন্য চিন্তা করেন, শিক্ষার্থীরা যেন তার শিক্ষার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে দেশ জাতির চিন্তায় নিজেকে নিয়োজিত করতে পারেন, দেশ সেবায় নিয়োজিত করতে পারেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই